ভিডিও ফুটেজে কি দেখা গেল সেটা একটু দেখি। প্রথম আলোরই আরেকটা রিপোর্ট। ভিডিও ফুটেজে দেখা গেল প্রার্থীকে তুলে নিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠরা। কিন্তু একটা বিষয় স্পষ্ট হলো, এই সরকারের যেমন রাষ্ট্রের উপরে কোনো কন্ট্রোল নেই, এই সরকার প্রধানের যেমন তার সরকারের উপরে কন্ট্রোল নেই, তেমনি আওয়ামী লীগের সভানেত্রী যিনি প্রধানমন্ত্রী তার দলের উপরে কোনো কন্ট্রোল নেই। এই কারণে প্রধানমন্ত্রীর নির্দেশনা, আওয়ামী লীগের সভানেত্রীর নির্দেশনাও তার দল পালন করছে না, এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা তার সরকারের একজন প্রতিমন্ত্রীও পালন করছেন না, এবং সবাই যার যার জায়গা থেকে নিজের হ্যাডম দেখানোর চেষ্টা করছেন। এভাবেই আসলে দলটা ধ্বংস হবে, এবং এভাবেই আওয়ামী লীগের পতন হবে, এই সরকারেরও পতন হবে। হয়তো অনেকেই বলবেন এই কথাগুলো তো আপনারা অনেক দিন থেকে বলে আসছেন, কিন্তু একটা বিষয় হচ্ছে দিনে দিনে তারা আরও বেশি করে নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, এবং এভাবেই আসলে ধ্বংসের দিকে যাবে তারা। যখন গায়ের জোরে এভাবে ক্ষমতায় কেউ টিকে থাকে, ক্ষমতা কেউ ধরে রাখে, তখন তার পতনটাও অতটাই কঠিন হয়, এবং সেই পতনের দিকেই আওয়ামী লীগ তার নিজের দলকে এবং এই সরকারকে নিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল একটা সংবাদ সম্মেলন করেছেন, এবং সেখানে তিনি আগামী উপজেলা নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী একটা নির্দেশনার কথা উল্লেখ করেছেন। তিনি বলছেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মন্ত্রী এমপিদের নির্বাচনে প্রভাব বিস্তার না করতে, নির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, কেউ কোনো প্রকার হস্তক্ষেপ করবে না, এটা প্রধানমন্ত্রীর নির্দেশ। প্রশাসনও কোথাও কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। নির্বিঘ্নে ভোটদানের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। এরপর তিনি বিএনপি প্রকাশ্যে উপজেলা নির্বাচনের বিরোধিতা করছে, কিন্তু তাদের অনেকেই স্থানীয় পর্যায়ে নির্বাচনে অংশ নিচ্ছেন, এই কথাগুলো বলবার চেষ্টা করেছেন। কিন্তু মূল বক্তব্য হচ্ছে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এমপি মন্ত্রীদের এবং প্রশাসনকে যাতে তারা কোনো ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা না করে, নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ তারা না করে। কিন্তু বাস্তবতাটা হচ্ছে, নাটোরের ঘটনা নিশ্চয়ই ইতোমধ্যে আমরা জেনে গেছি। সেখানে একজন প্রতিমন্ত্রী, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালক নিজে দাঁড়িয়ে থেকে নির্বাচন কমিশন অফিসের সামনে থেকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তার ভাই এবং আরেকজন সম্ভবত মামা, যারাও আবার আওয়ামী লীগেরই নেতা, কিন্তু যেহেতু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে তিনি তার মনোনয়ন জমা দিতে এসেছিলেন, তাকে সেখান থেকে অপহরণ করেছেন। এবং প্রতিমন্ত্রীও যিনি অবশ্যই একজন এমপিও আবার, তিনি প্রধানমন্ত্রীর নির্দেশ তো মানছেন না। তাহলে একটা হতে পারে যে প্রধানমন্ত্রীর নির্দেশ আসলে খুব একটা কাজে লাগছে না, প্রধানমন্ত্রীর নির্দেশ আসলে কেউ মানছে না, প্রশাসনও মানছে না, এমপি মন্ত্রীরাও মানছে না, এটা একটা হতে পারে। আর একটা হতে পারে প্রধানমন্ত্রীর যে নির্দেশের কথা, যে নির্দেশনার কথা ওবায়দুল কাদের বলেছেন, সেটা জাস্ট একটা স্টান্টবাজি, আরেকটা ভণ্ডামি, আরেকটা ভাওতাবাজি, এর চেয়ে বেশি কিছু না। কিন্তু আমরা যদি ধরে নিই প্রধানমন্ত্রী এই ধরনের নির্দেশনা দিয়েছেন, তাহলে প্রধানমন্ত্রীর নির্দেশনা তার দলের ভেতরে কেউ পালন করছে না, তার মন্ত্রিসভার একজন প্রতিমন্ত্রীও মানছেন না, এবং তার শ্যালকও মানছেন না, যারা আবার আওয়ামী লীগের নেতা। তার মানে দলের ওপরও প্রধানমন্ত্রীর বা আওয়ামী লীগের সভাপতির কন্ট্রোল নাই, সরকারের ওপরেও তার কোনো কন্ট্রোল নাই। আমি নির্বাচনের আগে থেকেই একটা কথা বারবার বলে আসছি, যখন প্রধানমন্ত্রী ডামি ক্যান্ডিডেট রাখার ঘোষণা দিলেন, তখন থেকে আমি দফায় দফায় বলেছি, এর মধ্য দিয়ে এই দলটাকে পুরোপুরিভাবে ধ্বংসের দিকে নিয়ে গেল আওয়ামী লীগ। গত 15 বছরে দলটাকে তো ধ্বংস করা হয়েছে, তারা ক্ষমতায় আছে ঠিক আছে, কিন্তু এই দলটা আসলে আর এক্সিস্ট করে না। এবং ডামি ক্যান্ডিডেট দেওয়ার মধ্য দিয়ে নিজেদের দলের ভেতরে যে দ্বন্দ্বের জায়গাটা, যে সাংঘর্ষিক পরিস্থিতিটা তারা তৈরি করেছে, সেই জায়গা থেকে আসলে আর বের হয়ে আসা সম্ভব হচ্ছে না। এই কারণেই নিজের দলের আরেকজন নেতাকে তুলে নিয়ে যাচ্ছে, মারধর করছে, একাধিক নেতাকে, 3 জনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এবং যেহেতু এখানে আবার প্রভাবটা একজন প্রতিমন্ত্রীর শ্যালক হিসেবে এক পক্ষের বেশি, ফলে সেই পক্ষ এখানে ডমিনেট করছে। এভাবেই আসলে দলটা দিনে দিনে ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা একটু রিপোর্টটা দেখব, এবং আরেকটা জায়গায় একটা ঘটনা ঘটেছে, সেই রিপোর্টটাও আমরা একটু দেখব। এখানেও নির্বাচন কমিশনের সামনে থেকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে নাটোরে, সেভাবে এখানেও, এটা আবার নাটোর পৌরসভায় ঘটেছে। নাটোরে দুটো ঘটনাই নাটোরের, কিন্তু এটা নাটোর পৌরসভা, এবং নাটোর পৌরসভা কার্যালয়ের ভেতরেই সংঘর্ষ হয়েছে ওই আওয়ামী লীগের 2 পক্ষে, এবং এই 2 পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, একজনের হাতের কবজি কেটে নিয়ে যাওয়া হয়েছে, সেটা পৌরসভা কার্যালয়ের ভেতরে। কিন্তু তারপরেও কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ বলছে তারা 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে এনেছেন, কিন্তু
তাদেরকে গ্রেফতার করা হয়নি। এখানেও পুলিশ কি কোনো হস্তক্ষেপ করছে না? এখানে কি প্রভাব বিস্তার কেউ করছে না? এটাও এর ভেতরেও কিন্তু আপনার উপজেলা নির্বাচনের ব্যাপারটা আছে। সেই রিপোর্টটা আমরা দেখব। এখানে একজন যুবলীগ কর্মী নিহত হয়েছেন এবং আরেকজনের হাতের কবজি কেটে নিয়ে যাওয়া হয়েছে, অথচ পুলিশ নির্বিকার। এবং আমরা রিপোর্টটা পড়লে বুঝতে পারবো এমনও হতে পারে এই ঘটনা থেকে সামনের দিনে যদি বলা হয় এর পেছনে বিএনপি কিংবা বিরোধী দল দায়ী, বিরোধী দলের মদদেই এই ধরনের ঘটনাগুলো ঘটেছে, এই সংঘর্ষ ঘটেছে, কিংবা এই হত্যাকাণ্ডের সাথে বিএনপি বা বিরোধী দল জড়িত, তাহলে খুব অবাক হবার কিছু থাকবে না। কিন্তু সিসিটিভি ফুটেজে কিন্তু আমরা আওয়ামী লীগের নেতাদেরকে দেখছি। কালকে হয়তো এটাও বলা হতে পারে এই আওয়ামী লীগ নেতারা আসলে বহিরাগত, তারা হাইব্রিড, তারা আসলে আওয়ামী লীগ পরিবারের সন্তান না। নানানভাবে তাদেরকে হয়তো বা ডিজোন করার চেষ্টাও আওয়ামী লীগের পক্ষ থেকে হতে পারে। কিন্তু আপনি যেটাই বলেন না কেন, দলটা পুরোপুরিভাবে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমরা একটু নাটোরের প্রথম ঘটনাটা দেখি, যেটা নির্বাচন কমিশনের সামনে, যেটার সাথে জুনায়েদ আহমেদ পলকের শ্যালক জড়িত। প্রথম হলো একটা রিপোর্ট, উপজেলার পরিষদ নির্বাচন, নাটোরে 5 ঘন্টার ব্যবধানে সম্ভাব্য প্রার্থী ও তার ভাইসহ 3 জনকে অপহরণ। এখানে বলছে 5 ঘন্টার ব্যবধানে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে ইচ্ছুক দেলোয়ার হোসেন ও তার ভাইসহ 3 জনকে অপহরণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় সম্ভাব্য প্রার্থী লুৎফুল হাবিবকে দায়ী করা হচ্ছে। লুৎফুল হাবিব উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালক। এরপর যেভাবে অপহরণ করা হয়েছে সেই ঘটনাটার উল্লেখ করা হয়েছে। তারপর বলা হচ্ছে বিকেল 3:45টার দিকে দেলোয়ার হোসেন এই প্রতিনিধির কাছে ঘটনার বর্ণনা দিয়ে তার অপর সহোদর ভাইকে নিয়ে জেলা নির্বাচন কার্যালয়ে যান মনোনয়নপত্রের প্রতিলিপি জমা দিতে। বিকেল 4টার কিছু পরপরই একই মাইক্রোবাসে করে দুর্বৃত্তরা জেলা নির্বাচন কার্যালয়ে আসেন। তারা প্রার্থী দেলোয়ার হোসেনকে কিলঘুষি মারতে মারতে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। এ সময় সেখানে একজন সাংবাদিক উপস্থিত ছিলেন। উপস্থিত সাংবাদিক কামাল হোসেন প্রথম আলোকে জানান, সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহন আলী সহ কয়েকজন যুবক দেলোয়ারকে মারতে মারতে গাড়িতে তুলে নিয়ে যান। অর্থাৎ প্রথমে দেলোয়ার হোসেন, যিনি প্রার্থী হতে চেয়েছিলেন, মনোনয়নপত্র জমা দিতে গেছেন, পরে আবার তার পক্ষে তার এক সহোদর ভাই এবং তার আরেকজন আত্মীয়, তারা দুজনই আবার আওয়ামী লীগের নেতা, তারা একটা নম্বর নেবার জন্য, একটা কোড নম্বর নেবার জন্য তারা নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়েছিলেন এবং সেখান থেকে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর সেই ব্যাপারে প্রথম আলোর সাথে দেলোয়ার হোসেন, যিনি প্রার্থী, তিনি কথা বলেছিলেন। কথা বলবার পর তিনি আরেক ভাইকে নিয়ে, আরেক সহোদরকে নিয়ে তিনি নির্বাচন কমিশন কার্যালয়ে যান মনোনয়নপত্রের প্রতিলিপি জমা দিতে, এবং সেখান থেকে তাকেও, অর্থাৎ প্রথম আলোর সাথে একবার তিনি কথা বললেন তার ভাইদেরকে, দুজনকে অপহরণের বিষয়ে। তারপর তিনি যখন আবার গেলেন নির্বাচন কমিশন কার্যালয়ে, তারপর সেখানেও তাকে কিলঘুষি মারতে মারতে একই মাইক্রোবাসে করে তাকে অপহরণ করা হলো। তার মানে সেই মাইক্রোবাসে নিশ্চয়ই আগে যে দুজনকে অপহরণ করা হয়েছে তারাও হয়তো ছিলেন। কিন্তু পুলিশ বলছে তারা অনেকগুলো টিম কাজ করছে এই মাইক্রোবাসটাকে খুঁজে বের করবার জন্য। অথচ নির্বাচন কমিশন কার্যালয়ে যেখান থেকে প্রথমে এই দুইজনকে অপহরণ করা হয়েছে, সেখান থেকে আরেকজনকে অপহরণ করা হলো সেই মাইক্রোবাসেই, কিন্তু পুলিশ মাইক্রোবাসটা খুঁজে পাচ্ছে না। পুলিশের কাছে সেখানকার সিসিটিভির ফুটেজ আছে, কিন্তু কারা এর সাথে জড়িত সেটা প্রথম আলো বের করতে পেরেছে, সেটা অন্যান্য গণমাধ্যমে উঠে এসেছে, কিন্তু পুলিশ সেটা বের করতে পারছে না। জেলা প্রশাসক বলছে তিনি নির্বাচন কর্মকর্তার সঙ্গে কথা বলে ঘটনার বিষয় নিশ্চিত হয়েছেন। তিনি পুলিশ সুপারকে বিভিন্ন স্থানে চৌকি বসিয়ে ওই মনোনয়ন প্রত্যাশী প্রার্থীকে উদ্ধারে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। তদন্ত করে এই ঘটনার সঠিক ব্যবস্থা নেওয়া হবে। আদৌ কোনো ব্যবস্থা হবে কিনা সেটা কে নির্ধারণ করবে? আমরা পরিষ্কার বুঝতে পারি প্রতিমন্ত্রীর শ্যালক যেহেতু এর সাথে জড়িত, সুতরাং সেই প্রতিমন্ত্রী আবার আমাদের প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের খুবই ঘনিষ্ঠ বলে আমরা জানি। সুতরাং জুনায়েদ আহমেদ পলকের শ্যালকের কি আদৌ কোনো ধরনের বিচার হবে, কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে? আর এখানে তো আসলে কুকুরে কুকুরে কামড়াকামড়ি, উভয় পক্ষই তো আওয়ামী লীগের
নেতা ভিডিও ফুটেজে কি দেখা গেল সেটা একটু দেখি। প্রথম আলোরই আরেকটা রিপোর্ট, ভিডিও ফুটেজে দেখা গেল প্রার্থীকে তুলে নিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠরা। নাটোর জেলা নির্বাচন কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে, নাটোর জেলা নির্বাচন কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণ ও মারধর করার সঙ্গে জড়িত অন্তত 11 জনের পরিচয় জানা গেছে। ওই ঘটনার ভিডিও ফুটেজ দেখে স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতাকর্মীরা তাদের শনাক্ত করেছেন। শনাক্ত হওয়া ব্যক্তিরা বেশিরভাগ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের নেতাকর্মী। তাদের মধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী লুৎফুল হাবিবের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ও গাড়ি চালকও রয়েছেন। তবে পুলিশ ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের নাম পরিচয় এখনো প্রকাশ করেনি। লুৎফুল হাবিব আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, স্থানীয় আওয়ামী লীগের। এরপর পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, ওসি বলছেন ভিডিও ফুটেজ পুলিশের হাতে আছে, তারা ফুটেজ দেখে অভিযোগের সত্যতা যাচাই করছেন। সত্যতা এখন পর্যন্ত তারা নিশ্চিত হতে পারেননি। নিশ্চিত হলেই জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা করবেন। ঘটনা তদন্তের স্বার্থে এখনই আর কোনো তথ্য জানাতে চাননি ওই কর্মকর্তা, কারণ উপর থেকে নির্দেশনা এখনো হয়তো আসেনি, এই কারণে তিনি অপেক্ষা করছেন। গতকাল সোমবার বিকেল 4টার কিছু পরে যে ঘটনাগুলো এর আগে বললাম সেই ঘটনাগুলো ঘটেছে, কিন্তু পুলিশ এখন পর্যন্ত কিছু বের করতে পারেনি। এরপর নাটোরের পৌরসভা কার্যালয়ে যে ঘটনাটা ঘটেছে, পৌরসভা কার্যালয়ের ভেতরে, সেইটা আমরা একটু দেখি। পৌর কার্যালয়ে দুপক্ষের সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত। এখানে আবার টাকার ভাগ বাটোয়ারা নিয়ে দুই পক্ষের মধ্যে লেগেছে, কিন্তু এর মধ্যে আবার উপজেলা নির্বাচনেরও একটা ব্যাপার আছে, কারণ এখানে যে সংঘর্ষ হয়েছে তার মধ্যে একটা পক্ষের যিনি আছেন তিনি আবার উপজেলা নির্বাচনে অংশ নেবেন এরকম প্রচারণা চালিয়েছিলেন। এবং যে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে তারা উভয় পক্ষই আবার স্থানীয় এমপির অনুসারী। সুতরাং এখানে উভয় পক্ষই শক্তিশালী, ফলে এক পক্ষ আরেক পক্ষকে, একজনকে হত্যা করেছে এবং আরেক পক্ষের কবজি কেটে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেটা হয়েছে পৌরসভা কার্যালয়ের মধ্যে। কিন্তু পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার না করে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছে। ভাই কি হয়েছে আমাদেরকে একটু বলেন। ভিডিও ফুটেজ তাদের আসলে চোখে পড়ে না। পৌরসভা কার্যালয়ের মধ্যে অবশ্যই প্রত্যেকটা জায়গার ভিডিও ফুটেজ তারা পেতে পারেন, কিন্তু যেটা হয় আসলে প্রশাসন হস্তক্ষেপের বাইরে থাকবে। প্রধানমন্ত্রী এই ধরনের স্টান্টবাজির কথাবার্তা বলবেন, তার দলের সাধারণ সম্পাদক এগুলো আবার গলা ফুলিয়ে বলবেন, কিন্তু বাস্তবতা তো ভিন্ন, সেটা আমরা জানি, এবং সেটাই আসলে সব জায়গায় ঘটেছে। আমরা একটু দেখি। নাটোর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের রাস্তার পাশে ড্রেন নির্মাণ কাজের কোটি টাকার ভাগ বাটোয়ারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শিহাব হোসেন শিশির নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে নাটোর পৌরসভা কার্যালয়ে এই ঘটনা ঘটে। এ সময় একই ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী হাসানুর রহমান হাসুর বাম হাতের কবজি কেটে নেয় দুর্বৃত্তরা। পুলিশ সুপার তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলি ও নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান সংঘর্ষের পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ঠিকাদারি কাজের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষে একজন নিহত, অপরজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে দুই গ্রুপের প্রধান রকুনুজ্জামান হিরো ও হাসানুর রহমান হাসুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাদের সামনেই কিন্তু ঘটেছে, তারা গিয়ে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। তার মানে তারা নিশ্চয়ই গিয়ে যাকে হত্যা করা হয়েছে তার লাশ পেয়েছেন, যার হাতের কবজি কেটে নিয়ে যাওয়া হয়েছে তাকে তো তারা আবার জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসছেন। কিন্তু তারপরেও আইনি প্রক্রিয়া এখন পর্যন্ত চলমান, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাটোর থানার ওসি বলছেন, টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাটোর পৌরসভার 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর রকুনুজ্জামান হিরো এবং হাসানুর রহমান হাসুকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় মামলা দায়ের হলে অভিযুক্ত অন্যদের আটক করে বিচারের আওতায় আনা হবে। অর্থাৎ মামলা দায়ের হয়নি, পুলিশের সামনে ঘটনা ঘটেছে, কিন্তু পুলিশ মামলা দায়ের করতে পারছে না। এখন উভয় পক্ষকে নিয়ে এসে তারা যদি মিটপাট করে ফেলে তাহলে কেউ তো আর মামলা দায়ের করবে না, তখন আর এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেবে না। পুলিশ বাদী হয়ে কি মামলা করতে পারে না? এই মামলাগুলো তারা করতে পারে। পুলিশ বাদী হয়ে হাজার হাজার মামলা আছে, হাজার হাজার,
সেই মামলাগুলো বিরোধীদের বিপক্ষে যে মামলাগুলো করা হয় সেখানে পুলিশ বাদী হয়ে মামলা করতে পারে। বজ্রপাতের শব্দ শুনেও পুলিশ বাদী হয়ে বিস্ফোরণের মামলা করতে পারে বিরোধীদের বিরুদ্ধে। কিন্তু চোখের সামনে যেখানে হত্যাকাণ্ড ঘটেছে পৌরসভা কার্যালয়ের মধ্যে, সেটা নিয়ে তারা মামলা করতে পারছে না। তারা মামলা হবার অপেক্ষায় আছে। যদি মামলা হয় তাহলে তারা অভিযুক্তদের আটক করবে। নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন শুরু হয়েছে। ফখরুল, বিএনপি সহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের ওপর নানা কায়দায় অবর্ণনীয় জুলুম ও নির্যাতন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। মিথ্যা বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিবসহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য লতিফুল্লাহ জাফরুল্লাহ, বংশাল থানাধীন ৩৩ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোহাম্মদ মাকসুদুল হোসেন এবং সদস্য মোহাম্মদ আরিফ হাসান বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত কর্তৃক তাদের জামিন নামঞ্জুর এবং কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিবৃতি দেন ফখরুল। মির্জা ফখরুল বলেন, ৭ই জানুয়ারি ডামি ও প্রহসনমূলক নির্বাচনের পর দখলদার আওয়ামী শাসনগোষ্ঠী কর্তৃক জোরালোভাবে শুরু হয়েছে বিএনপি সহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের ওপর নানা কায়দায় অবর্ণনীয় জুলুম নির্যাতন। ডামি আওয়ামী ফ্যাসিস্ট সরকার তাদের অবৈধ ক্ষমতা ধরে রাখার লক্ষ্যে দেশব্যাপী বিরোধী দল ও মতের মানুষদের ঘায়েল করতে লাগামহীন গতিতে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়েরের মাধ্যমে আদালতকে দিয়ে ফরমায়েশি সাজা প্রদান ও জামিন নামঞ্জুর করে কারাবন্দী করতে বেপরোয়া হয়ে উঠেছে। তিনি বলেন, বিরোধী নেতাকর্মীদের ওপর জুলুম চালানোর উদ্দেশ্যই হচ্ছে দেশের বিরোধী দলগুলো যেন দখলদার আওয়ামী সরকারের স্বেচ্ছাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস না পায়। মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদেরকে সাজা প্রদান ও জামিন না দিয়ে কারাগারে পাঠানোকে কর্তৃত্ববাদী আওয়ামী সরকার এখন তাদের প্রত্যাহিত কর্মসূচিতে পরিণত করেছে। উপর উল্লেখিত নেতৃবৃন্দের জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ সেই কর্মসূচির নিরবিচ্ছিন্ন অংশ। তবে জনগণের সম্মিলিত শক্তির কাছে আওয়ামী শাসনগোষ্ঠীকে পরাজয় বরণ করতেই হবে। আওয়ামী ভয়াবহ দুঃশাসনের মূলোৎপাটন ঘটাতে হবে। বিএনপি মহাসচিব হাবিবুর রশিদ হাবিবসহ উল্লেখিত নেতাকর্মীদের সাজা বাতিল, তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানায়। সম্মানিত প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।